জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন রানা। চালের বাজারে নৈরাজ্য চলছেই। কোনো কারণ ছাড়া দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে আবারও বেড়েছে দাম। সব ধরনের চাল কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। এতে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। দেশের চালের বাজার অনেকটাই নিয়ন্ত্রণ করে কুষ্টিয়ার খাজানগর। এখানে ঈদের পর হঠাৎ করেই কারণ ছাড়া 2 দফা বেড়েছে চালের দাম। প্রথমে কেজিতে 4 থেকে 6 টাকা এবং গত সপ্তাহে কেজি প্রতি আরও 2 থেকে 4 টাকা বাড়ে। বিশেষ করে চিকন চালের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। খুচরা বাজারে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়, আর প্রকার ভেদে 28 বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজিতে। এতে নাভিশ্বাস ক্রেতাদের। চাউলের দাম এইভাবে হয়ে যায়, আমরা গরিব মানুষ খুবই কষ্টের মধ্যে আছি। চাল কিনতে গেলে ডাল কিনা যায় না, ডাল কিনতে গেলে চাল হয় না, চাল কিনতে গেলে তেলের দাম থাকে না, লবণের দাম হয় না। গরিব মানুষ চালের দাম কমলে পারে সবাই বাঁচে, ভ্যান চালানি রিক্সা চালানি সবাই বাঁচে। চালের দাম বাড়ায় অতিবৃষ্টি উৎপাদন খরচের অজুহাত দেখান মিল মালিকরা। আর খুচরা বিক্রেতারা সামনে বাজার আরও অস্থিতিশীল হওয়ার শঙ্কা জানিয়ে প্রশাসনিক নিয়ন্ত্রণের কথা বলেন। এটা তো চলমান প্রক্রিয়ার মধ্যেই বাজারের যে ধানের বাজার যে বৃদ্ধি হয়েছে, চালের বাজার 1 টাকা কেজিতে বাড়ছে। সিজনে যদি আপনার বাজার নিয়ন্ত্রণ না থাকে, যখন আপনার সিজন পার হয়ে যাবে তখন তো বাজার অস্থিতিশীল হবেই। এদিকে চালের দাম কমাতে কারসাজি করা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। অচিরেই পূর্বে যে 2-3 বার আমরা নিয়ন্ত্রণ করেছি, এটা আমরা অচিরেই নিয়ন্ত্রণ করব, আরও 4 টাকা কমাইতে বাধ্য করব। না করলে ওই কোম্পানির বিরুদ্ধে আমরা প্রয়োজনে যে চাল যেমন আটকায় রাখছি ওরকম আটকায় রেখে ওপেন সেল করে দিই। চালের দাম বাড়িয়ে যারা অস্বাভাবিক মুনাফা লুটছেন সেই সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ সাধারণ ক্রেতাদের। নাদিরা সুলতানা, আরটিভি। দর্শক, চালের দাম নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, এই মুহূর্তে লালমনিরহাটে চালের দাম কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর কেজি প্রতি আসলে কতটা বেড়েছে দাম? মাহবুবা, আপনি যেমনটি জানতে চেয়েছেন, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের সবচেয়ে বড় চালের আড়ত গোসলা বাজার, চালের বাজার, সেই চালের বাজারে রয়েছি। এখানে এসে আমি ব্যবসায়ীদের সঙ্গে খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পারছি যে গত 2 সপ্তাহ থেকে কিন্তু চালের প্রতি কেজি প্রতি স্বর্ণা 52 থেকে 54 2 টাকা করে বৃদ্ধি পেয়েছে। আটার চাল 60 টাকা থেকে 65 টাকা এবং 29 চাল যেটা রয়েছে সেটা 54 থেকে 56 টাকা। মিনিকেট চাল আবার কেজিতে 3 টাকা করে কমেছে বলে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে। মিনিকেট চালের দাম 75 থেকে 72 টাকায় নেমেছে। তো গত 2 সপ্তাহ থেকে এখানকার ব্যবসায়ীরা যেটি জানিয়েছে যে গত 2 সপ্তাহ থেকে কিন্তু চালের বাজার একইভাবে কিন্তু স্থিতিশীল রয়েছে এবং এইভাবেই কিন্তু বেচাকেনা চলছে। তবে কিছু কিছু চাউলের দাম কিন্তু যে চালগুলো সচরাচর বিক্রি হয় না সেগুলোতে কিন্তু কেজিতে প্রায় 1 টাকা করে কমেছে বলে আমাকে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন যে গত 2 সপ্তাহ থেকে কিন্তু চালের যে বাজার সেই বাজার কিন্তু স্থিতিশীল রয়েছে এবং সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদের দাবি হচ্ছে যে এই চাউলের হঠাৎ করে দাম বৃদ্ধি কেজি প্রতি 2 থেকে 3 টাকা বা 4 টাকা হারে, তাতে তাদের সাধারণ যারা ক্রেতা রয়েছেন খুচরা ক্রেতা তাদের কিন্তু নাভিশ্বাস উঠেছে। তো সব মিলিয়ে কিন্তু চালের যে দাম এখন কিন্তু একটু উগ্রগতি রয়েছে লালমনিরহাটের এই বাজারে। গোসলা বাজার যে চালের সবচেয়ে বড়, সেই বড় আড়তের কিন্তু খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি যে চালের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো মাহবুবা, এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে চালের বাজারের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। অতীত সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনায় যাদের সারের ডিলার দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নতুন নীতিমালার মাধ্যমে সারের ডিলার নিয়োগ দেওয়া হবে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কৃষি উপদেষ্টা আরও বলেন, আলুর দাম কৃষক পাচ্ছে না, সেজন্য ওএমএস এর মাধ্যমে আলু দেয়া হবে। এতে করে কৃষক ন্যায্য মূল্য পাবে। কৃষক বাড়িতে পেঁয়াজ সংরক্ষণ করতে পারে, সেজন্য সহযোগিতা করবে সরকার। কৃষকরা যেন আলুর দামটা পায়, এই জন্য এটা আমরা ওএমএস এর মাধ্যমে যেন আলুটা দেওয়া যায়, এই জন্য আমরা চেষ্টা করতেছি ওএমএস এর মাধ্যমে আলুটা দেওয়া। যেহেতু যদি কৃষকরা দাম না পায় নেক্সট বার কিন্তু তারা এই উৎপাদন দিতে যাবে না। এই জন্য আপনারা চেষ্টা করতে হবে যে কৃষক যেন তার
ন্যায্য দামটা পায়। পেঁয়াজটা প্রিজার্ভ করার জন্য আমরা এই 8,000 এয়ার ফ্লো দেওয়া হয়েছে, যেহেতু কৃষক যেন তার এই পেঁয়াজটা তার বাড়িতেই সংরক্ষণ করতে পারে। সবার সহযোগিতা অব্যাহত থাকলে আগামী 10 দিনের মধ্যে জুলাই সনদ সম্ভব হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরুর আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আলী রিয়াজ বলেন, কমিশন কোনো কিছু জোর করে চাপিয়ে দিতে চায় না। সকলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন হবে। দ্বিতীয় পর্বের 16তম দিনের বৈঠকে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনা হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ খাগড়াছড়ি ও ফেনীতে পদযাত্রা এবং সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। এরই মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চট্টগ্রাম থেকে সড়ক যোগে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। দুপুরে জেলার চেঙ্গি স্কয়ার থেকে পদযাত্রা শুরু করে শাপলা চত্বর, কোর্ট বিল্ডিং হয়ে মুক্ত মঞ্চে সমাবেশ করার কথা রয়েছে তাদের। খাগড়াছড়ি সদর ছাড়াও 9টি উপজেলা থেকে নেতাকর্মীরা এতে যোগ দেবেন। অনুষ্ঠান শেষ করে রামগড় হয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন তারা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে এনসিপির গাড়িবহর থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এনসিপি নেতৃবৃন্দ বর্তমানে কোথায় অবস্থান করছেন জানাবেন এবং খাগড়াছড়ির পদযাত্রায় কি কি কর্মসূচি আসলে থাকছে? আসলে আপনি যেমনটি বলেছেন, আমরা কিন্তু এই মুহূর্তে আছি হাটাজারির আমান বাজার এলাকায়। এখানে কিন্তু যেই এনসিপির গাড়িবহর, সেই গাড়িবহর সাথে আছে। এখানে কিন্তু একের পর এক গাড়ি যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি, এই গাড়ি যাচ্ছে কিন্তু সকাল থেকেই কিন্তু গাড়ি যাচ্ছে এবং পুলিশের পহরা কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখতেছেন আপনারা, একের পর এক গাড়ি কিন্তু যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু হাটাজারি অতিক্রম করছে, তারা কিন্তু খাগড়াছড়ি যাবে। সেখানে তাদের একটা প্রোগ্রাম রয়েছে। এরপরেই কিন্তু আসলে তারা কিন্তু চলে যাবেন সরাসরি রামগড় হয়ে ফেনীতে। এরপরে সেখানে তারা বক্তব্য দিবেন, তারপরে তারা কিন্তু যাবেন ঢাকার উদ্দেশ্যে। আমরা কথা বলবো এনসিপির সেন্ট্রাল কমিটির একজনের সাথে, যিনি আসলে এই গাড়ি বহরের আজকে নেতৃত্ব দিচ্ছেন এবং যিনি মিডিয়ার দায়িত্বে আছেন। আমরা একটু তার কাছে জানতে চাইবো আজকের প্রোগ্রামটা সম্পর্কে। যদি আমাদেরকে বলেন আজকের প্রোগ্রামটা সম্পর্কে। আজকে আমরা যাচ্ছি খাগড়াছড়িতে। আমরা খাগড়াছড়িতে সেখানে শাপলা চত্বরে আমাদের মেইন সমাবেশ সেটা হবে। আমরা কিছু দূর আমরা হেঁটে পদযাত্রার মাধ্যমে সেখানে আমাদের সমাবেশটা করব শাপলা চত্বরে। এরপরে কোথায় যাবেন? এরপরে আমরা আমাদের খাগড়াছড়ির প্রোগ্রাম শেষ করে আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দেব। সেখানে আমাদের ফেনীতে আজকে আমাদের প্রোগ্রাম হবে। খাগড়াছড়িতে কি কি প্রোগ্রাম হবে আজকে? আমাদের খাগড়াছড়িতে প্রোগ্রাম হবে, আমাদের ওই পৌরসভা গেট থেকে আমাদের পদযাত্রা শুরু হবে। এরপর শাপলা চত্বরে যে আমরা আমাদের সমাবেশে অংশগ্রহণ করবো আর কি। ধন্যবাদ। ঠিক আছে, শুনছিলেন আসলে এনসিপির যিনি মিডিয়ার দায়িত্বে আছেন তার বক্তব্য। তারা জানালো আসলে খাগড়াছড়ি তাদের বেশ কিছু প্রোগ্রাম রয়েছে এবং এরপরে তারা কিন্তু ওইটা শেষ করে রামগড় হয়ে বারিয়াট হয়ে ফেনী পৌঁছবেন এবং সেখানে তারা অবস্থান রাত্রে যাপন করবেন। এরপরে বিভিন্ন জেলাগুলিতে গিয়ে তারা কিন্তু সেখানে বক্তব্য দিবেন। আমরা কিন্তু এই মুহূর্তে সেই গাড়ি বহরে আছি এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা তাদের সাথে সাথে রওনা দিব। এই ছিল আমার কাছে এনসিপির গাড়ি বহর নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জে চলমান 144 ধারা ও কারফিউ শিথিল করা হয়েছে। জেলা প্রশাসনের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। কারফিউ শিথিল হওয়ায় সকাল থেকে স্কুল, কলেজ, অফিস, আদালত, ব্যাংক সহ সব ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। অভ্যন্তরীণ রুট সহ দূরপাল্লার যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। এদিকে এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত 8টি মামলায় আসামি করা হয়েছে 8,400 জনকে। তাদের মধ্যে 310 জনকে গ্রেফতার করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।